আজ এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি রিলিজ হওয়া চাইনিজ ড্রামা লাভ ইজ ফায়ারওয়ার্কস এর তৃতীয় পর্ব। তো যারা আগের 2 পর্ব দেখনি তারা আমার চ্যানেল থেকে আগের পর্বগুলো দেখে নিতে পারো। ভিডিও লিংক আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে চেক করে নিতে পারো। তো চলো আর দেরি না করে চলে যাই লাভ ইজ ফায়ারওয়ার্কস ড্রামার তৃতীয় পর্বে। তো এই পর্বের শুরুতেই দেখা যায় যে শিন ঘুম ভাঙার পর অফিসের সেই ইউ এর ফোন আসে তার কাছে। তার ফোন পাওয়ার পর শিন অফিসে যায় ফাং এর সাথে দেখা করতে। ফাং তাকে একটা দারুণ খবর দেয়, আর তা হলো অফিসের সবাই দেখেছে যে শিন আসলে এই কাজের জন্য একদমই পারফেক্ট, তাই তাকে আবার চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়। তবে ফাং তাকে একটা শর্ত দেয় যে শিন যেন কোনোভাবেই শানলি ফাং প্রজেক্টের ধারে কাছেও না যায়, যেখানে ইফাই আর ফাং কাজ করছিল। অফিসে ফিরে শিন সবার সাথে দেখা করে খুব খুশি হয়, কিন্তু তার সেই কলিগ তাকে দেখে রেগে একদম আগুন হয়ে যায়। কারণ শিনের নতুন করে জয়েন করার মানেই হলো সেই কলিগের ট্রান্সফার হওয়া। রাগের চোটে সে সবার সামনে শিনকে অপমান করে আর বলে যে তুমি ফাং এর সামনে আমার নামে মিথ্যে বলে আমার জায়গাটা দখল করেছো। কিন্তু কেউ তার কথায় তেমন পাত্তাই দেয়নি, কারণ শিন অফিসের সবার খুব প্রিয় ছিল, সে সবার সাথে খুব ভালো ব্যবহার করত। এদিকে শিন বাড়ি ফিরে কিছুটা মন খারাপ করে ঘর গোছাচ্ছিল, তখন ইফাই বাসায় ফিরে বিষয়টা লক্ষ্য করে আর তাকে বলে এত কষ্ট করার কি দরকার বলতো, আমরা বরং একটা কাজের লোক রেখে দেই। শিন বলে আসলে ঘর গোছানো আমার শখ, কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। চাকরিটা ফিরে পেল শানলি ফাং প্রজেক্টে কাজ করতে না পারার আক্ষেপটা শিনকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছিল। তার এই কথা শুনে ইফাই খুশি হলো। শিন যখন বলে সে কিছু একটা জানতে চায়, তখন ইফাইয়ের বুকটা একটু কেঁপে ওঠে। আসলে শিন তাকে ইফাইয়ের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখায়, সেখানে শিনের হাতে রান্নার ছবি দিয়ে ইফাই লিখেছে যেই খাবার তার ইন্টার্ন বানিয়েছে। অর্থাৎ পরোক্ষভাবে সে বোঝাচ্ছিল যে শিন এখনো কাঁচা হাতে রান্না করছে। এটি দেখে শিনের মেজাজ তো একদম খারাপ হয়ে যায়। কোনো রকমে ইফাই তখন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ার ভান করতে থাকে। মনটা তারও খারাপ ছিল, কারণ আজ আর শিনের হাতের সুস্বাদু ডিনার তার কপালে জুটবে না। কিন্তু কিছুক্ষণ পরে সে শুনতে পায় যে বাহিরে কিসের জন্য আওয়াজ হচ্ছে। বেরিয়ে এসে দেখে যে শিন ডিনার রেডি করে তাকে ডাকছে। খেতে খেতে শিন মজা করে বলে আমার মতো মানুষের সাথে যে তোমার দেখা হলো সেটা ভাবলে আমার অবাক লাগে। ইফাইও তখন কম যায় না, সে পাল্টা বলে আমিও তো এটাই ভাবি, যেমন দারুণ রান্না করা একজন ল্যান্ডলেডি আমি কোথা থেকে পেলাম। কথা বলতে বলতে হঠাৎ দরজায় কিছু লোক আসে পার্সেল নিয়ে। ইফাই নিজের জন্য নতুন বিছানা আনিয়েছে, এটি দেখে শিন অবাক হয়ে যায় আর সে বলে কাকে জিজ্ঞেস করে তুমি এসব করেছো। ইফাই তখন মিথ্যে বাহানা বানায়। সে বলে যে তুমি যখন মাতাল ছিলে তখন বলেছিলে যে পুরনো বিছানাটা দেখলে তোমার মন খারাপ হয়ে যায়, তাই এটা আমি বদলে ফেলেছি। কিন্তু শিন তো জানে যে সে এমনটা কখনো বলেনি, কারণ খরচের ব্যাপারে সে বরাবরই হিসেবি। তাই রাগে গজগজ করতে করতে সে ইফাইয়ের রুমে চলে যায়। গিয়ে দেখে ইফাই নতুন বিছানায় গড়াগড়ি হয়ে আনন্দ করছে। শিন তাকে ভালো করে ভয় দেখিয়ে চলে যায় আর ইফাই তাকে মানাতে পেছন পেছন দৌড়াতে থাকে। পরদিন দেখা যায় জং ইউর অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। গতবার নাম্বার আদান প্রদান হয়, তাই সে সরাসরি দেখা করতে এসেছে। জং তাকে একটা গ্রুপ ডিনারে ইনভাইট করে, যেখানে ইফাই আর শিনও থাকবে। ইউ আনন্দেতে রাজি হয়ে যায়। অন্যদিকে ডিনারের জন্য শিন তার নিজের মন মতো অনেক কিছু রান্না করছিল। তখনই দাঙ্গিওর ভিডিও কল আসে। শিন তাকে জানায় চাঁদ সে ভীষণ খুশি। দাঙ্গিও যখন তার সাথে কথা বলছিল, লুজু তখন তাকে ইশারা করে সেজন্য শিনকে ওয়াং এর ব্যাপারে সব কথা বলে দেয়, যে ওয়াং ও শানশিফাং প্রজেক্টে আছে। কিন্তু দাঙ্গিও তাকে এই ব্যাপারে কিছুই বলে না। ফোন রাখার পর সে লুজুকে বোঝায় যে শিনকে সেই কথা এখনই বলতে চায় না, কারণ অনেক কষ্ট করে সেই চাকরিটা আবার ফিরে পেয়েছে। ওয়াং এর কথা জানলে সে হয়তো আবার কাজটা ছেড়ে দিতে পারে, আর সেটা দাঙ্গিও চায়। অন্যদিকে শিন খুব খুশি ছিল। ইফাই কাল রাতে যে গানটা গাইছিল সেটা গুনগুন করতে করতে সে রান্না করে। তার মানে ইফাইয়ের সাথে থেকে সে বেশ আনন্দেই আছে। এর মধ্যে ইউ সেখানে আসে ডিনার করার জন্য। শিনের রান্নার দারুণ প্রশংসা করে সে বলে যে লাইফ পার্টনার বা হাজবেন্ড খোঁজার সময় এটা খেয়াল রাখবি যে সে যেন তোর রান্নার মন খুলে প্রশংসা করে। এই কথা শুনে সবার আগে শিনের মাথায় আসে ইফাইয়ের কথা, কারণ ছেলেটা সবসময় তার রান্নার গুণগান করে। শিন ইফাইয়ের জন্য আলাদা করে খাবার প্যাক করে রেখে দেয় আর তাকে মেসেজ দেয় যে সে যেন আজ বাসে এসে খাবার খেয়ে নেয়। মেসেজ পেয়ে ইফাই জজং এর সাথে রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান বাতিল করে দেয়। ইফাইকে বাড়ির খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্ট মিস করতে দেখে জজং বুঝে যায় যে ইফাই শিনকে পছন্দ করতে শুরু করেছে। সে ইফাইকে মনে করিয়ে দেয় যে কোনো মেয়েকে সে কখনো নিজের গাড়ির সামনের সিটে বসায় না, যেটা শিনের ক্ষেত্রে হচ্ছে। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে ইফাই শিনকে মনে মনে পছন্দ করেছে, যদিও ইফাই তার কথা মোটেও মানছিল না। অন্যদিকে দেখা যায় ইউশিয়াকে গ্রুপ ডিনারের খবরটা দেয়। তার উদ্দেশ্য ছিল জচিং এর সাথে শিনের একটা সম্পর্ক তৈরি করা। সে শিনকে বলে জচিংই নাকি তাকে আর ইফাইকে ডিনারে ডেকেছে। এই কথা শুনে শিন কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে ভুল করে ভেবেছিল যে ইফাই তাকে পছন্দ করে বলে ডিনারের আয়োজন করেছে। তাই সে প্রথমে যেতে রাজি হয়, কিন্তু ইউর চাপে পড়ে শেষ পর্যন্ত সে সেখানে যেতে রাজি হয়।
দুজনে মিলে কালকের জন্য পোশাক বাছতে শুরু করে। ঠিক তখনই ইফাই বাসায় ফিরে আসে। ইউ চলে যাওয়ার পর ইফাই শিনের সাথে ঝগড়া শুরু করে দেয়, কারণ সে শুনেছে যে শিন নাকি ডেটে যাচ্ছে। ইফাই বলে যে কাজে মন না দিয়ে তুমি কিনা ব্লাইন্ড ডেটে যাচ্ছ। তার এই কথা শুনে শিন প্রচন্ড রেগে যায়। সে তাকে পাল্টা বলে যে তাহলে আমাকে ডিনারে ইনভাইট করেছিলে কেন, আর কেনই বা বললে যে তুমি আমাকে পছন্দ করো? যদি রাগি করতে হবে তবে এসব বলার কি? ইফাই তো তার কথা কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই তারা দুজন ইউকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে আর পুরো ব্যাপারটা জানতে পারে। ইউ পরিষ্কার করে দেয় যে ডিনারটা ইফাই নয়, জচেং আয়োজন করেছে। পুরো ব্যাপারটা পরিষ্কার হতেই শিন ইফাইয়ের কাছে সরি বলে আর তার জন্য ডিনার রেডি করে দেয়। খেতে খেতে ইফাই আবার বলে যে জচেং আসলে শিনকে পছন্দ করে না। এই কথা শুনে শিন বলে সে তো এইটাই চায়, সে ইফাইকে পছন্দ করে না কারণ ইফাই তার ভাড়াটিয়া আর তার অফিসের কলিগ। এর বাইরে সম্পর্কে জড়িয়ে গেলে শিন তার সাথে মানিয়ে নিতে পারবে না। ইফাইয়ের এটা শুনে বেশ বিরক্ত লাগে। এরপর তারা দুজনে প্রচুর ড্রিঙ্কস করে আর সময়টা দারুণ এনজয় করে। শিন মাতাল হয়ে সোফাতেই ঘুমিয়ে পড়লে ইফাই তাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। শিনের মুখের দিকে তাকাতেই ইফাই খুব নার্ভাস হয়ে যায়। নিজের রুমে ফিরে সে ভাবতে থাকে হঠাৎ তার মধ্যে এসব কি হচ্ছে। কিছুক্ষণ পর ইফাইয়ের মনে হতে থাকে তার এই বাড়িওয়ালাকে হঠাৎ তারা তো কিউট আর আকর্ষণীয় কেন লাগছে। নিজের মনের অবস্থা বুঝতে পেরে সে তখনই জচংকে ফোন করে আর স্বীকার করে যে জচং ঠিকই ধরেছে যে সে আসলে শিনকে পছন্দ করতে শুরু করেছে আর তার জন্য এখন বিশেষ কিছু সে ফিল করছে। পরদিন সবাই মিলে লাঞ্চ করতে যায়। সেখানে জচং দেখে যে ইউ একটা গেম খেলছে। ইউর গেমের ইউজার নেম দেখে সে অবাক হয়ে যায়। জচং যে গেমার খুব বড় ফ্যান ছিল আর যাকে নিজের আইডল মনে করত সে আসলে ইউ ছিল। এদিকে গেমের নাম দেখে ইউ বুঝতে পারে যে তার সবচেয়ে বড় ভক্ত আসলে জচং। নিজের আইডলকে সামনাসামনি দেখে জচং এতটাই এক্সাইটেড হয়ে পড়ে যে ইউ এতে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জচংও তার পিছু পিছু ছুটতে থাকে। শেষে ইউকে ধরে জচং অনেক ইমোশনাল হয়ে একটা দীর্ঘ বক্তৃতা দিয়ে বসে। সে বলে যে সে তাকে কতটা সম্মান করে আর কতদিন ধরে সে তার জন্য দেখা করার জন্য অপেক্ষায় আছে। এরপর সে ইউকে বাড়িতে ড্রপ করার জন্য জোরাজুরি শুরু করে দেয়। সবার সামনে এসব হওয়ায় ইউ ভীষণ অস্বস্তিতে পড়ে যায় আর শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে তার গাড়িতে উঠতে রাজি হয়। অন্যদিকে ইফাই আর শিন তাদের বাড়ির খরচ নিয়ে কথা বলছিল। শিন বলে যেভাবে শেয়ার করে থাকাটা ঠিক হচ্ছে না, তাই ইফাইয়ের যদি আর্থিক অবস্থা ভালো হয়ে থাকে তবে সেজন্য অন্য কোথাও বাসা খুঁজে নেয়। কিন্তু ইফাই তাকে বাহানা দেয় যে সে এখনো সেভিংস করতে পারেনি, তাই তার পক্ষে এখন বাসা বদলানো সম্ভব নয়। আসলে সে তো শিনের সাথেই থাকতে চাইছিল। শিন তাকে বোঝায় যে সে ইফাইকে টাকা জমানোর বুদ্ধি শিখিয়ে দেবে যাতে সে খুব তাড়াতাড়ি নিজের একটা ব্যবস্থা করে নিতে পারে। এরপর দেখা যায় ফাং আর ইফাই শিনের সাথে মিসেস লিয়াং এর কোম্পানিতে আছে। সেখানে এক কর্মী তাদের ক্যাবিন দেখিয়ে দেয়। লাঞ্চের সময় তারা যখন সবাই একসাথে খেতে বসে তখন এক কর্মচারী এসে জানায় যে মিস্টার লিয়াং ব্যস্ত থাকায় তার মেয়ে মিসেস লিয়াং আজকের মিটিং এ উপস্থিত থাকবে। ফাং তখন বলে সেও শুনেছে যে মিস লিয়াং খুব ট্যালেন্টেড, তাই তার সাথে দেখা করার জন্য সে খুব এক্সাইটেড। তারা সবাই যখন এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই সেখানে মিস লিয়াং আর ওয়াং এসে হাজির হয়। ওয়াংকে দেখে শিন তো পুরোপুরি শকড হয়ে যায়। সে তো জানতোই না যে ওয়াংও এখানে আছে। ওয়াংও শিনকে দেখে ফেলে, যা তাদের দুজনের জন্য খুব অস্বস্তিকর ছিল। তবে ওয়াং কোনো ঝামেলা পাকায় না, বরং শান্তভাবে মিস লিয়াংকে নিয়ে টেবিলের অন্য পাশে গিয়ে বসে। লাঞ্চের সময় মিস লিয়াং ওয়াংকে বলে যে সে সি ফুড খেতে পারে না, তাই সে ওয়াংকে দিয়ে খাবার ট্রাই করায়। ওয়াংও তার কথা মতো খাবার খাইয়ে দেয়। এই সিন দেখে শিনের বেশ রাগ আর জেলাস হতে থাকে। লাঞ্চের শেষে সবাই প্রজেক্টের সাফল্যের জন্য টোস্ট করে আর ঠিক তখনই শিনের কলিগ শিনকে বলে সে যেন ওয়াং আর মিস লিয়াং এর কাছে গিয়ে টোস্ট করে আসে, কারণ প্রজেক্টে শিনের গাইড হওয়ার কথা ছিল ওয়াং এরই। ইফাই দূর থেকে সবটা দেখছিল। সে শিনকে মেসেজ দিয়ে জানায় সে যদি ওয়াং এর কাছে না যেতে চায় তবে কোনো সমস্যা নেই, কিন্তু শিন ততক্ষণে অনেকটা ওয়াইন পান করে ফেলেছিল। মাতাল অবস্থায় সে টলমলো পায় ওয়াং আর মিস লিয়াং এর কাছে যায় আর তাদের সফল কেরিয়ার আর জীবনের জন্য টোস্ট করে। এই কাণ্ড দেখে মিস লিয়াং বুঝে যায় যে শিন আসলে ওয়াং এর এক্স গার্লফ্রেন্ড। ফাং তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে আর শিনকে আবার লাঞ্চের টেবিলে বসিয়ে দেয়, কিন্তু শিন তো আর থামে না। সে সরাসরি মিস লিয়াংকে জিজ্ঞেস করে বসে যে কোম্পানিতে যে জালিয়াতি চলছে সেটা কি আপনি আগে থেকেই জানতেন না? আপনি কি এই কাজে নতুন? এই অদ্ভুত প্রশ্নে ইফাই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে। সে সবাইকে বলে যে সে নিজেই বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিল আর ইতিমধ্যে সব ঠিকঠাক করে ফেলেছে, তাই এখন এসব নিয়ে আর কোনো আলোচনার দরকার নেই। কিন্তু শিনের এসব পাগলামিতে ফাং ভীষণ রেগে যায়। এরপর অফিসে যখন সবাই প্রজেক্টের কাজ নিয়ে বিজি ছিল তখন ওয়াং এর নজর যায় শিনের দিকে। মিস লিয়াং সেটা খেয়াল করে আর ওয়াংকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওয়াং ক্ষমা চাইলো। মিস লিয়াং খুব ভদ্রভাবে তার সাথে কথা বলতে থাকে আর তার কাঁধে হাত বুলিয়ে দেয়। এদিকে মিটিং শেষে ফাং শিনকে নিজের অফিসে ডাকে।
ইফাই সবটা লক্ষ্য করছিল। শিন খুব ভয় পাচ্ছিল ফাংয়ের কাছে যেতে। সে ওয়াশরুমে গিয়ে নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে বেরোতেই তার মুখোমুখি হয় মিস লিয়াং আর ওয়াং। মিস লিয়াং সরাসরি শিনকে বলে যে কাজের জায়গায় পার্সোনাল জীবন টেনে আনবেন না, আপনার জন্য যেন রিপোর্টের কাজে কোনো সমস্যা না হয়। শিনও তখন কম যায় না, সে পাল্টা বলে দেয় যে সে তার কাজের ব্যাপারে খুব সিরিয়াস, আর অন্য কারো পার্সোনাল ঝামেলার জন্য সে নিজের কাজে কোনো প্রভাব পড়তে দেবে না। এদিকে জচেং শিনের সাথে দেখা করার জন্য অফিসে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে, কিন্তু শিন তার মেসেজের কোনো উত্তরই দেয় না। জচেং তখন তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ইউকে কাজ করতে দেখে সে লুকিয়ে তাকে দেখতে থাকে, কিন্তু এক গার্ড তাকে এভাবে লুকিয়ে থাকতে দেখে ফেলে আর মোবাইলে তার ভিডিও করে রাখে। অন্যদিকে দেখা যায় যে ফাংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে ইনফরমেশন দিয়েছে যে শিন আর ওয়াং বহু বছর ধরে ডেট করছিল, এমনকি বিয়ের ভ্যানও বুক করে ফেলেছে। কিন্তু ওয়াং এখন মিস লিয়াং এর সাথে চলে যাওয়ায় শিন তার থেকে প্রতিশোধ নিতে এসব করছে। এই মিথ্যে কথা শুনে ফাং অ্যাসিস্ট্যান্টের উপর ভরসা করে। শিন যখন ফাংয়ের অফিসে আসে তখন ফাং তাকে খুব বকাঝকা করে, কারণ তার মনে হচ্ছিল যে শিনের পার্সোনাল সমস্যার জন্য কোম্পানির বড় ক্ষতি হতে যাচ্ছে। ফাং যখন শিনকে বকছিল তখনই ইভাই সেখানে এসে শিনকে সাহায্য করার জন্য সে কৌশলে ফানের সাথে কথা শুরু করে দেয়। ইভাই জানায় যে ফাংয়ের অ্যাসিস্ট্যান্ট ঠিক মতো কাজ করছে না, তাই তার এমন একজন নতুন অ্যাসিস্ট্যান্ট দরকার যে তাকে পূর্ণ সময় দিতে পারবে। এই পদের জন্য সে একজন সাধারণ মেয়েকে খুঁজছে আর সে শিনের নাম প্রস্তাব করে। ফাং তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে জচেং এখনো ইওর অপেক্ষায় আছে। কাজ শেষ করে ইউ যখন বেরোচ্ছিল গার্ড তাকে সেই ভিডিওটি দেখায় আর তাকে সতর্ক থাকতে বলে। অফিসের বাইরে শিন দাঁড়িয়ে থাকে, ঠিক তখনই সে দেখে যে মিস লিয়াং বৃষ্টিতে হাঁটছে আর ওয়াং তার জন্য ছাতা নিয়ে দৌড়ে এসে মিস লিয়াং এর জুতো ঠিক করে দিচ্ছে। ওয়াং আর মিস লিয়াং এর সেই সিন দেখে শিনের পূর্ণ স্মৃতি মনে পড়ে যায়, যখন ওয়াং একইভাবে তার যত্ন নিত। কিন্তু শিন বুঝতো যে তাকে এখন বাস্তবতার মুখোমুখি হতে হবে, তাই সে তার নিজের মনকে শক্ত করে আর আবার অফিসে ফিরে আসে। একা অফিসে বসে সে যখন খুব বিষণ্ণ ফিল করছিল ঠিক তখনই ইভাই সেখানে এসে শিনের মন ভালো করার জন্য তার জন্য গান গায়। ইফাইকে দেখে শিনের একটু ভালো লাগে। সে ইফাইকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি আগে থেকেই জানতে যে প্রজেক্টে ওয়াং আছে? ইফাই মাথা নেড়ে স্বীকার করে আর শিনকে বোঝায় যে সে শুধু তার রক্ষার জন্য চেষ্টা করছিল। ইফাই বলে, আমি যদি আগেই বলতাম যে ওয়াং এই প্রজেক্টে আমাদের সাহায্য করছে তবে তুমি নিশ্চয়ই কোম্পানিতে ফিরে আসার জন্য এত কষ্ট করতে না। আমি চাই যে ওয়াং এর জন্য তুমি এত ভালো একটা সুযোগ হারিয়ে ফেলো, তার জন্য তোমার জীবনটা থেমে যাক, সেটা আমি কখনো চাই না। এরপর ইফাই শিনকে বিশ্রাম নেওয়ার জন্য বাসায় পাঠিয়ে দেয়। এদিকে দাঙ্গিও আর লুজু একসাথে শিনের অপেক্ষায় ছিল। শিন আসতেই দাঙ্গিও আর লুজু তাকে ওয়াং এর ব্যাপারে জিজ্ঞেস করতে চায়, কারণ তারা জানতো যে ওয়াং এই প্রজেক্টের সিএফও। লুজু ইতস্তত বোধ করায় দাঙ্গিও নিজেই শিনকে ওয়াং এর ব্যাপারে জিজ্ঞেস করে বসে। ওয়াং এর নাম শুনতেই শিন দাঙ্গিও আর লুজুর উপর প্রচন্ড রেগে যায়। সে অভিযোগ করে যে তোমরা যদি আগে থেকেই জানতে তবে আমাকে কেন বলনি এই কথা যে এই প্রজেক্টে ওয়াং আছে। দাঙ্গিও শিনকে শান্ত করে বোঝায় যে তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, শুধু শিনের ভালোর জন্য তারা কথাটি গোপন রেখেছে। শিনের রিয়েকশন দাঙ্গিওকে খুব চিন্তিত করে দেয়, আর এটা দেখে শিন হঠাৎ হেসে ফেলে। তাকে হাসতে দেখে দাঙ্গিও স্বস্তির হাসি হাসে। এরপর দাঙ্গিও জানায় যে লুজু তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তার এই কথা শুনে শিন তাদের দুজনকে কংগ্রেচুলেশন জানায় আর তারা একসাথে টোস্ট করে। এদিকে ইফাই ফ্ল্যাটে একাই ছিল। অনেক রাত হয়ে গেল। শিন বাসায় না ফেরে এসে তাকে মেসেজ করে। শিন জানায় সে তার বন্ধুর সাথে ডিনারে আছে। ইফাই ভাবতে থাকে যে হয়তো আজ তার জন্য খাবার নেই, কিন্তু শিন জানিয়ে দেয় যে সে তার জন্য খাবার রেডি করে রেখেছে, শুধু গরম করে নিলেই হবে। তার এই কথা শুনে ইফাই বেশ খুশি হয়ে যায় আর নিজের ডিনার তৈরি করতে থাকে। অন্যদিকে দাঙ্গিও ওয়াশরুমে গেলে শিন সুযোগ বুঝে লুজুকে বলে, দাঙ্গিও খুব ভালো মেয়ে, ওর খেয়াল রেখো, ওকে কখনো ধোকা দিও না। সে লুজুকে কোম্পানির আর্থিক অবস্থা নিয়েও কিছুটা সতর্ক করে, কিন্তু তার আগেই দাঙ্গিও সেখানে ফিরে আসে। এরপর তারা তাদের ডিনার শেষ করে। অন্যদিকে দেখা যায় ইওর অপেক্ষায় থাকতে থাকতে জচেং অফিসের বাইরেই ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলে সিকিউরিটি গার্ড এসে জানায় যে সবাই চলে গেছে, তাকেও এখন চলে যেতে হবে। অন্যদিকে ইউশিনকে ফোন করে জানায় যে জচেং আজ তার জন্য সারাদিন অপেক্ষা করেছে, যা তাকে বেশ বিরক্ত করেছে। শিন তখন ইউকে বলে জচেং হয়তো তাকে সত্যিই পছন্দ করে, তাই তার সাথে দেখা করার জন্য আর তাকে ইমপ্রেস করার জন্য সে এত চেষ্টা করছে। অন্যদিকে জচেং ইফাইকে ফোন করে জানায় যে সে ইউকে পছন্দ করে আর ধীরে ধীরে তাকে নিজের মনের কথা জানাবে। সে ইফাইকে উল্টো জিজ্ঞেস করে যে ইফাইয়ের সাথে শিনের সম্পর্কের কি খবর। ইফাই মন খারাপ করে বলে যে সে আপাতত শুধু শিনের সাথে একই অ্যাপার্টমেন্টে সুখে থাকতে চাইছে। তার ভয় ছিল যদি সে শিনকে নিজের মনের কথা খুলে বলে তবে হয়তো শিন তাকে ঘর থেকে বের করে দেবে, তাই সে আপাতত কিছুই বলতে পারছিল না। এদিকে শিন বাসায় ফিরে অন্ধকারে একা একা বসেছিল। জীবনে ভালোবাসার অভাব বোধ করে সে খুব একাকিত্ব অনুভব করে। হঠাৎ ইফাই বাসায় ঢোকে
আর লাইট জ্বলাতে শিনকে অন্ধকারে বসে থাকতে দেখে সে বেশ ভয় পেয়ে যায়। সে নিজের দুঃখের কথা তাকে জানায়। ইফাই তাকে সান্ত্বনা দেয় যে জীবনের আসল গন্তব্য বা সঠিক মানুষে নিশ্চয়ই খুঁজে পাবে। এরপর ইফাই নিজের রুমে চলে যায়। পরদিন সকালে শিন দেখে যে ইফাই রাতে খেয়ে বাসনগুলো ধোয়নি। সে এতে রেগে যায় আর বাসনগুলোর উপর নোট লিখে আটকে দেয়। ইফাই সকালে নাস্তা করতে এসে সেই নোট দেখে শিনকে বলে যে সে ছোটবেলা থেকে বাসন ধুতে জানেন। এর বদলে সে শিনকে প্রতিদিন অফিসে গাড়ি করে পৌঁছে দেওয়ার অফার করে। শিন তার কথায় রাজি হয়ে যায়। গাড়িতে যাওয়ার পথে শিন ইফাইকে জিজ্ঞেস করে তারা কিভাবে ধনী হতে পারে, কারণ ইফাই না আছে নিজের বাড়ি আর না আছে নিজের গাড়ি। প্রতিদিন সে অন্যের গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। শিনের এই সরল প্রশ্ন শুনে ইফাইয়ের খুব হাসি পায়। শিন আসলে এখনো জানে যে ইফাই কার ছেলে আর সে আসলে কতটা ধনী। ইফাই নিজে কিছু করার জেদ থেকেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য এত স্ট্রাগল করছে। শিন তাকে টাকা জমানোর ব্যাপারে জ্ঞান দিতে থাকে। অফিসে পৌঁছানোর আগে শিন গাড়ি থেকে নেমে যায় যাতে কেউ তাদের সম্পর্ক নিয়ে ভুল কিছু না ভাবে। শিন নামার সময় ইফাই তার ফোনের ক্যামেরা তার ভিডিও করছিল, যা দেখে শিন রেগে যায় আর তাকে বকা দিতে থাকে। কিন্তু ততক্ষণে ইফাই গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর এই পুরো ঘটনাটা নিজের গাড়িতে বসে ফাং দেখে ফেলে। অফিসে গিয়ে ফাং সবাইকে শানলিফাং প্রজেক্টের কাজ বুঝিয়ে দেয়, কিন্তু শিনকে কোনো কাজই দেয় না। শিন বাধ্য হয়ে তার কলিগদের সাহায্য করতে চায়, কিন্তু তারা কেউ শিনের সাহায্য নিতে রাজি হয় না। ইফাই দূর থেকেই সবকিছু লক্ষ্য করে আর এতে সে খুব চিন্তিত হয়ে পড়ে। তাই ইফাই শিনকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট বলে নিজের অফিসে ডেকে নেয়। শিন এতে খুব খুশি হয় যে হয়তো তাকে কোনো বড় কাজের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু ইফাই তাকে দিয়ে শুধু এক গ্লাস পানি আনায় আর এতে সে কিছুটা হতাশ হয়ে যায়। আসলে ইফাই তাকে পার্সোনাল ভাবে কিছু কথা বলার জন্য ডেকেছিল। সে শিনকে জিজ্ঞেস করে তুমি কি জানো যে ফাং আর বাকি কলিগরা কেন তোমাকে এড়িয়ে চলছে? শিন কোনো উত্তর দিতে পারে না। তখন ইফাই তাকে বুঝিয়ে বলে যে শিন পুরো প্রজেক্টের আর্থিক জালিয়াতি বা ফ্রড এক্সপোজ করে ফেলার ক্ষমতা রাখে, তাই সবাই তাকে ভয় পাচ্ছে। ইফাই তাকে পরামর্শ দেয় ধীরে ধীরে কাজ করতে হবে যাতে ফাং আবার তার উপর ভরসা করতে পারে। শিন চলে যাওয়ার পর ইফাই মিস্টার লিয়াং এর সাথে একটি মিটিং ঠিক করে। অন্যদিকে মিস্টার লিয়াং গলফ ক্লাবে ওয়াং এর সাথে ছিল। সে ওয়াংকে জানায় যে শানলিফাং প্রজেক্টে অনেক গোপন বিষয় লুকিয়ে আছে আর সেই গোপন তথ্যগুলো রক্ষা করার দায়িত্ব এখন ওয়াং এরই। মিস্টার লিয়াং জানতো যে শিন এই প্রজেক্টটি ফাঁস করে দেওয়ার চেষ্টা করছে। সে আসলে ওয়াং এর পরীক্ষা নিচ্ছিল একটা ধনী পরিবারের মেয়ের জামাই হওয়ার জন্য সে আসলে কতটা যোগ্য আর তাদের মতো স্বার্থপর হতে পারবে কিনা সে সেটাই টেস্ট করছিল। ওয়াং মিস্টার লিয়াংকে কথা দেয় যে সে সবকিছু সামলে নেবে। এরপর ইফাই সেখানে পৌঁছায় আর ওয়াংকে বেরিয়ে যেতে দেখে। ইফাই মিস্টার লিয়াং এর সাথে শিনের হয়ে কথা বলতে এসেছিল। সে মিস্টার লিয়াংকে কোনো মতে বিশ্বাস করায় যে শিন শুধু একজন কর্মচারী হিসেবেই কাজ করছে আর তার পার্সোনাল ভাবে কোম্পানিকে ফাঁস করার কোনো উদ্দেশ্যই নেই। এমনকি ইফাই মিস্টার লিয়াংকে তাদের স্পন্সর পরিবর্তন করার কথাও বলে। অন্যদিকে অফিসে শিন যখন একটি ফাইন্যান্সিয়াল ডাটা বুক পড়ছিল তখন সে ইফাইয়ের তৈরি শানলিফাং প্রজেক্টের নোটগুলো দেখতে পায়। সে অবাক হয়ে লক্ষ্য করে যে ইফাইয়ের আগের অনেক ডিল ওই বইতে কেস স্টাডি হিসেবে ছাপা হয়েছে, অর্থাৎ ইফাই তার কাছে ভীষণ প্রফেশনাল আর পারফেক্ট। তখন ইফাই অফিসে আসে। তাকে দেখে শিন খুব ইমপ্রেসড হয়, কারণ ইফাই তখন অন্য কর্মীদের কাজে সাহায্য করছিল। সে শেষে শিনের ডেস্কের কাছে এসে কম্পিউটারে টাইপ করে যায় যে শিন যেন এভাবে তাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার অভ্যাসটা করে নেয়। ইফাই চলে যাওয়ার পর শিনের এক কলিগ তাকে ওষুধ কেনার বাহানায় অফিসের বাইরে পাঠিয়ে দেয়। অন্যদিকে ওয়াং আর মিস লিয়াং একসাথে ছিল। মিস লিয়াং জানায় যে তার বাবা কেন ওয়াংকে ডেকেছিল সেটা সে জানে। সে কেবল ওয়াং এর টেস্ট নিচ্ছে, কিন্তু মিস লিয়াং শিনের প্রজেক্ট এক্সপোজ করার চেষ্টাতে কোনো আপত্তি ছিল না, কারণ ভবিষ্যতে তো সে এই প্রজেক্টটি হ্যান্ডেল করবে। মিস লিয়াং জানতো যে ভবিষ্যতে এই প্রজেক্টের দায়িত্ব তাকেই নিতে হবে, তাই প্রজেক্টের সব খুঁটিনাটি আর ভুলগুলো তার জানা থাকা জরুরি। অন্যদিকে ওষুধ কিনতে গিয়ে শিনের ফিরতে বেশ দেরি হয়ে যায়। সে তো লাঞ্চও করেনি, তাই ইফাই তাকে অফিসে খুঁজতে থাকে। শিন ফিরতেই ইফাই রেগে গিয়ে চিৎকার শুরু করে। সে শিনকে অফিসে কাজ না করে বাইরে ঘোরাঘুরি না করার জন্য কড়া শাসন করে। আসলে ইফাই একটা অভিনয় করছিল যাতে অফিসের বাকিরা শিনকে অকারণে বাইরে যাওয়ার জন্য আর জ্বালাতন না করে। এরপর ইফাই শিনকে তার জন্য নিয়ে আসা একটা স্পেশাল রেস্টুরেন্টের খাবার খাওয়ায়। দুজনে একসাথে লাঞ্চ করার সময় ফাং সেখানে উপস্থিত হয় আর আবার তাদের একসাথে দেখে ফেলে। শিন বেরিয়ে আসতেই ওয়াং অফিসে ঢুকে আর সরাসরি ফাং আর ইফাইয়ের সাথে কথা বলতে চলে যায়। অন্যদিকে জজেং তৈরি হয়ে অফিসের জন্য বেরোচ্ছিল, কারণ সে ইউর অফিসের ফায়ার ডিপার্টমেন্টে একটা চাকরি পেয়েছে। তার বাবা মা তার আইডি কার্ড দেখে খুব খুশি হয়। জজেং অফিসে লিফটের কাছে ইউর দেখা পায়, কিন্তু ইউ তাকে পুরোপুরি ইগনোর করে। অফিসে জজেং এর মনে হয় যে কেউ তাকে ফলো করছে। সে গিয়ে দেখে যে মুখ ঢাকা এক মেয়ে তাকে লক্ষ্য করছিল। সে প্রথমে ভেবেছিল যে হয়তো সে কোনো কলিগ, কিন্তু পরে বোঝে সে আসলে তার মা। তার মা তাকে জানায় সে তার বন্ধুর শিফটে কাজে এসেছে। এরপর কাজ শেষে জজেং ইউকে বেরিয়ে যেতে দেখে, কিন্তু তার টিম লিডার তাকে আটকে রাখে। জজেং বাধ্য হয়ে মিটিং শেষ হওয়ার অপেক্ষা করে আর পরে পার্কের দিকে ইউর পিছু নেয়। ইউ দৌড়াচ্ছিল আর জজেং আড়াল থেকে তাকে দেখতে থাকে।
জজেং ধরা পড়ে যাওয়ার পর সে ইউকে বলে যে সে তাকে ফলো করছিল না, সে এখানে রোজই জগিং করতে আসে। অন্যদিকে দেখা যায় যে ইফাই তার এক মিটিং এ যাওয়ার আগে ডকুমেন্ট ভুলে যাওয়ার বাহানা করে যাতে শিনের সাথে সে লিফটে যেতে পারে। লিফটে ইফাইয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে শিনের বেশ বন্ধুত্বপূর্ণ কথা হচ্ছিল, যা দেখে ইফাইয়ের খুব হিংসা হয়, কারণ শিন কখনো তার এত প্রশংসা করেনি। ইফাই শিনকে মেসেজ দিয়ে বাড়ি ফেরার পথে লিফট দিতে যায়, কিন্তু শিন তার কথা মানা করে দেয়। অন্যদিকে জজেং ইউর অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে তার লাইভ স্ট্রিমিং দেখছিল আর তার জন্য খাবার পাঠিয়ে দেয়। খাবার নিতে বাধ্য হয়ে ইউ নিচে নামে আর রেগে গিয়ে সে জজেংকে বলে সে কেন পাগলের মতো তার পিছু করছে। জজেং তখন তাকে মিথ্যে বাহানা দেয় যে সে শুধু তার লাইফস্টাইলটা ফলো করছিল, এখানে তার কোনো বাজে উদ্দেশ্য নেই। এও তাকে পুলিশে দেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। জজেং এতে খুব মন খারাপ করে আর সে ভাবতে থাকে এখন থেকে ইউর সামনে না গিয়ে কিভাবে তার মনে জায়গা করা যায়। এরপর সে ইফাইয়ের সাথে ডিনারে গিয়ে তার সব কথা জানায়। জজেং যখন ইফাইকে জিজ্ঞেস করে যে সে তার ল্যান্ডলেডি শিনকে তার মনের কথা বলেছে কিনা, তখন এতে ইফাই কিছুটা বিরক্ত হয়। সে বলে যে সে আপাতত শিনের সাথেই থাকতে চায়, তাকে সব সত্যি বলে সে তাদের বর্তমান সম্পর্কটা নষ্ট করতে চায় না। বাড়ি ফিরে ইফাই দেখে যে শিন তার রুমের দরজায় লিখে রেখেছে যে সে কোনো ডিস্টারবেন্স চায় না। অন্যদিকে জজেং বাড়ি ফিরলে তার বাবা মা তাকে ইউর ব্যাপারে জিজ্ঞেস করে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার কেমন স্বভাব ইত্যাদি। তাদের প্রশ্ন শুনে জজেং কিছুটা বিরক্ত হয় আর মিথ্যে বলে যে সে এখন নিজের কাজে ভীষণ ব্যস্ত আছে আর আগামী মাসে সে প্রমোশন পেয়ে চিফ হয়ে যাবে। তার এই কথা শুনে তার বাবা মা দারুণ খুশি হয়। পরদিন সকালে সারা রাত জেগে রিপোর্ট পড়ার কারণে শিনের ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। তাড়াহুড়ো করে তৈরি হয়ে সে ইফাইয়ের সাথে অফিসের দিকে রওনা দেয় আর গাড়িতেই সে ঘুমিয়ে পড়ে। অফিসে পৌঁছে ইফাই তাকে আর জাগায় না। পার্কিং এ সে শিনের ঘুম ভাঙার অপেক্ষায় বসে থাকে। শিন ঘুমিয়ে কথা বলতে বলতে জেগে ওঠে আর ইফাইকে জিজ্ঞেস করে সে তাকে জাগায়নি কেন। ইফাই তখন হেসে বলে শিনকে ঘুমানোর সময় এত সুন্দর লাগছিল যে সে তাকে আর জাগানোর সাহসই পায়নি। এরপর শিন অফিসে চলে যায় আর ফাং আবার তাদের একসাথে দেখে ফেলে। এবার ফাং শিনকে আলাদা ডেকে বলে যে সে শিনকে কাজের যোগ্য মনে করে ফিরিয়ে এনেছে, কিন্তু এখন শিন ভুলে যাচ্ছে যে সে ফাংয়ের হয়ে কাজ করছে। ফাংয়ের অভিযোগ সে নিজের কাজ বাদ দিয়ে ইফাইয়ের কোম্পানির হয়ে কাজ করছে। ফাং তাকে সাবধান করে দেয় আর বলে যে ইফাই মানুষকে ফাঁদে ফেলতে বা নিজের কাজে ব্যবহার করতে ওস্তাদ, তাই সে যেন তার থেকে দূরে থাকে। কথাটা শুনে শিনের মনেও খটকা লাগে যে সে কি সত্যি ইফাইয়ের কাজের মাধ্যম হয়ে যাচ্ছে। আর এই কথা ভেবেই সে সারাদিন ইফাইয়ের সাথে আর কোনো কথা বলেন। অন্যদিকে জজেং এখন আর সরাসরি ইউর সামনে যায় না, বরং সে সারাদিন ইউ যেখানেই যায় সেখানে গিফট, পার্সেল আর ফুল পাঠিয়ে দেয়। এতে ইউ তাকে ভুলতেও পারছিল না। অন্যদিকে ইফাই রাতে বাড়ি ফিরে দেখে যে শিন এখনো ফেরেনি। সারা রাত সে শিনের জন্য অপেক্ষা করে, কিন্তু শিন অফিসের কাজ নিয়ে এতই ব্যস্ত ছিল যে ইফাইয়ের মেসেজের কোনো উত্তরও সে দেয়নি। শেষ ইফাই বাধ্য হয়ে অফিসে যায় আর কনফারেন্স রুমে শিনের বই আর নোটগুলো পড়ে থাকতে দেখে, কিন্তু সেখানে আর শিন ছিল না। আর এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এখানে এই ড্রামার এই পর্বটি শেষ হয়ে যায়। তো এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।